প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আজকের ক্লাসের বিষয়বস্তু আরোহ ও আরোহের প্রকারভেদ। আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো জানব। আরোহ ও এর প্রকারভেদ। আরোহ কি? প্রথমে আরোহের সংজ্ঞাটি আমরা জেনে নিই। যে প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক দৃষ্টান্ত গৃহীত হয় তাকে আরোহ বলে। বিশেষ বিশেষ ছোট ছোট দৃষ্টান্তগুলোকে অভিজ্ঞতার মাধ্যমে যখন যাচাই করে ছোট ছোট দৃষ্টান্তগুলোকে অভিজ্ঞতার মাধ্যমে যাচাই করে যখন একটি সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করা হবে তখন এই প্রক্রিয়াকে বলা হবে আরোহ। আর এখানে এই প্রক্রিয়ায় আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। আরোহমূলক লম্ফ কি? আরোহমূলক লম্ফ হচ্ছে ক্ষুদ্র থেকে বিশেষে গমনের যেই পদ্ধতি, ক্ষুদ্র থেকে বৃহৎ। এই যে ক্ষুদ্র থেকে বৃহৎ, এই যে গ্যাপ, এই যে জাম্পিং, এই জাম্পিংটাকে বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। আরোহমূলক লম্ফের উপস্থিতি থাকা বা না থাকাকে কেন্দ্র করে জন স্টুয়ার্ট মিল আরোহকে দুই ভাগে ভাগ করেন, একটি প্রকৃত আরোহ আর একটি অপ্রকৃত আরোহ। তো আরোহের ডেফিনেশনগুলো পর্যায়ক্রমে দেখব। প্রথম আমরা দেখি প্রকৃত আরোহ কি। প্রকৃত আরোহ হচ্ছে যে আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলে। যুক্তিবিদ মিল আরোহমূলক লম্ফকে আরোহের প্রাণ বলেও অভিহিত করেছেন। বস্তুত আরোহমূলক লম্ফের সাহায্যে জানা বিষয় থেকে অজানা, বিশেষ থেকে সমগ্র এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। দেখেছ, এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমরা জানা থেকে অজানা, জানা বিষয় থেকে অজানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। যদি আমাদের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কি আমরা অজানা কোনো বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবো? গবেষণা মানে কি? গবেষণা মানেই হচ্ছে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে, বাস্তব অভিজ্ঞতাগুলোকে যাচাই করে সেটার উপর ভিত্তি করে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া। ভবিষ্যতে কী ঘটবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়া। ভবিষ্যতের পরিকল্পনাগুলো কেমন হবে, ভবিষ্যতের আবিষ্কারগুলো কেমন হবে, এই যে বিষয়গুলো সম্পর্কে একটি সুসংগঠিত রূপ আবিষ্কার করাই তো গবেষণা। এই যে বিশেষ থেকে সমগ্র, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত বিষয় সিদ্ধান্তগুলোই নেওয়া হয় এই আরোহমূলক পদ্ধতির মাধ্যমে। আর সেখানেই আরোহমূলক লম্ফ থাকে। যেমন এই যে মানুষ হয় মরণশীল, প্রাণী হয় মরণশীল, উদ্ভিদ হয় মরণশীল। দেখো, এই যে মানুষ, প্রাণী, উদ্ভিদ, এই যে আলাদা আলাদা শ্রেণী, এই সবগুলো শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে কোথায়? সিদ্ধান্তে। সকল জীব হয় মরণশীল, এর মধ্যে সব অন্তর্ভুক্ত হয়েছে। এই যে সার্বিক একটা বাক্য প্রতিষ্ঠিত হয়েছে, এই যে মানুষ, প্রাণী, উদ্ভিদ আলাদা আলাদা শ্রেণী থেকে একটা সকল জীব, একটা সার্বিকতার দিকে গমন করার পদ্ধতি, এই যে জাম্পিংটাকে বলা হচ্ছে আরোহ। আমরা এখন দেখব অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ কি? যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য নেই সেগুলোকে অপ্রকৃত আরোহ বলা হচ্ছে। যুক্তিবিদ মিলের মতে কতগুলো আরোহ পদ্ধতি দেখতে আরোহের মতো, কিন্তু এদের মধ্যে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তিনি এদেরকে অপ্রকৃত আরোহ বলেছেন। আরোহমূলক লম্ফ না থাকলে সেটা প্রকৃত আরোহ হবে না, সেটা অপ্রকৃত আরোহ হয়ে যাবে। যেমন একটি ঝুড়ির মধ্যে কয়েকটি আম দেখে কয়েকটি আম আমরা পরীক্ষা করলাম যে আমগুলো মিষ্টি কিনা, অ্যান্ড কয়েকটি আম মিষ্টি দেখে আমরা সবগুলো আম সম্পর্কে সিদ্ধান্ত নিলাম যে সবগুলো আমই মিষ্টি।
এই যে কয়েকটা আম পরীক্ষা করে সবগুলো আম সম্পর্কে সিদ্ধান্ত নিলাম, এটা এই কারণেই এটা অপ্রকৃত আরোহ বলা হচ্ছে, কারণ কয়েকটা আম পরীক্ষা করা হয়েছে, সবগুলো তো যাচাই করা হয়নি। একটা আমও যদি সেখানে টক থাকে তাহলে তো সেটা সিদ্ধান্ত ভুল হয়ে গেল, সবগুলো আম মিষ্টি কথাটা তো ভুল হয়ে গেল। হুম এই জন্য যদি প্রকৃত আরোহ আমরা একটি প্রকৃত সত্য সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে প্রতিটা দৃষ্টান্তকে একটা একটা করে যাচাই করতে হবে। যদি একটাও টক পাওয়া যায় তাহলে সিদ্ধান্তটা সেখানে প্রকৃত হবে না, সেটা অপ্রকৃত আরোহ হয়ে যাবে। প্রকৃত আরোহের প্রকারভেদ। আমরা প্রকৃত আরোহের প্রকারভেদ জানব। প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর বৈজ্ঞানিক আরোহ, 2 অবৈজ্ঞানিক আরোহ, 3 সাদৃশ্য অনুমান। আমরা এই 3 প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহ পরবর্তী স্লাইডগুলোতে দেখব। সাদৃশ্য অনুমান। এখন আমরা দেখি বৈজ্ঞানিক আরোহ কি। বৈজ্ঞানিক আরোহ হচ্ছে, বৈজ্ঞানিক আরোহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। কি কি সেটা? যেমন দেখো, বৈজ্ঞানিক আরোহ এখানে প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম থাকবে। এই প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এই দুটার উপর নির্ভর করে যে দৃষ্টান্তগুলো আছে সেই দৃষ্টান্তগুলোকে অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। মানে প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, আবার পর্যবেক্ষণের অভিজ্ঞতা থাকবে এবং সেটা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করবে। এই বিষয়গুলোর সমন্বয় থাকলে আমরা সেটাকে বলবো বৈজ্ঞানিক আরোহ। ব্রিটিশ দার্শনিক কার্ভেট রিড বলেছেন, নিরীক্ষণের সাহায্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করাকে বৈজ্ঞানিক আরোহ বলে। সার্বিক সংশ্লেষক মানে কি? বাক্যটি সার্বিক হবে এবং নতুন তথ্য দেবে। যেমন দেখো, এই যে আগে যে উদাহরণটা আমরা খেয়াল করলাম, মানুষ হয় মরণশীল, প্রাণী হয় মরণশীল, উদ্ভিদ হয় মরণশীল। এই যে মানুষ মরণশীলতা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়েছে, নিরীক্ষণ করা হয়েছে। প্রাণীরা মরণশীল, এটা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে। উদ্ভিদ হয় মরণশীল, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে। এবং এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান। মানুষ মরণশীল, এটা মানুষ এবং মৃত্যুর সাথে প্রকৃতির নিয়ম আবশ্যিকভাবে জড়িত। প্রাণী হয় মরণশীল, এখানে প্রাণী এবং মরণশীলতার সাথে একটি আবশ্যিক সম্পর্ক বিদ্যমান, এটাও প্রকৃতির একটি নিয়ম। উদ্ভিদ একদিন না একদিন মৃত্যুবরণ করে, এটাও প্রকৃতির একটি আবশ্যিক নিয়ম। এই যে এখানে প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি, আর সেখানেই একটি সার্বিক বাক্য কি প্রতিষ্ঠিত, সকল জীব হয় মরণশীল, মানে যার জীবন আছে সে মৃত্যুবরণ করবে, একটি নতুন বাক্য প্রতিষ্ঠিত হয়ে। এরপরে আমরা দেখব বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য কি। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এটি আরোহের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠিত করবে। রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, জামাল হয় মরণশীল, কামাল হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে রহিম, করিম, জামাল, কামাল আলাদা আলাদা ব্যক্তি, এরকম আলাদা আলাদা প্রতিটা মানুষের মৃত্যুর অভিজ্ঞতা যাচাই করেই সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে যে সকল মানুষই মরণশীল। একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা নতুন তথ্য দিচ্ছে যে সকল মানুষই মৃত্যুবরণ করে। মানুষ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে, মানুষ সম্পর্কে। হ্যাঁ, এর পরবর্তী বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয় ঘটনার অভিজ্ঞতা বা নিরীক্ষণ থেকে। এখানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণ থেকেই একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়। এখানে এই যে রহিম, করিম, জামাল, কামালের মৃত্যু, প্রতিটা ব্যক্তিকে, প্রতিটা দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে তার উপরে সিদ্ধান্ত এসে প্রমাণিত হবে যে এটা সত্য বলে প্রতিষ্ঠিত করা যায়। এরপরে দেখো পরবর্তী বৈশিষ্ট্য কি। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। উল্লেখিত উদাহরণটিতে
আমরা দেখলাম রহিম, করিম, জামাল, কামালের মৃত্যু হয়েছে। এই রহিম, করিম, জামাল, কামাল একজন ব্যক্তি, কিন্তু সেখান থেকে আমার সিদ্ধান্ত আসছে কি সকল মানুষের মরণশীল। আমরা এই যে ব্যক্তি থেকে একটা সার্বিকতাতে গিয়েছি, এই যে ব্যক্তি থেকে সার্বিকতাতে গমনের পদ্ধতিকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। এখানে একটা জাম্পিং হয়েছে ব্যক্তি থেকে সার্বিক সকল মানুষ। এই যে এই লম্ফটা, এই জাম্পিংটাই হলো আরোহমূলক লম্ফ। এখানে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নিজের উপর নির্ভর করবে। এখানে রহিম, করিম, জামাল, কামালের মৃত্যু, তারা যেভাবে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, তারা ঠিক একইভাবে প্রতিটা মানুষই পৃথিবী থেকে এভাবে বিদায় নেয়। এই যে প্রতিটা মানুষের সাথেই মৃত্যুর যে একটা আবশ্যিক সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। এটা প্রকৃতির নিয়ম। এই নিয়মকে কেউ ভাঙতে পারবে না। যে যেখানেই থাক না কেন, ওই মঙ্গল গ্রহে থাক বা আকাশে থাক বা চন্দ্রে থাক বা ভূপৃষ্ঠের থাক অথবা ভূগর্ভে থাক, যেখানেই থাক না কেন তাকে মৃত্যুবরণ করতেই হবে। এটা প্রকৃতির একটি নিয়ম। এই নিয়মটাই হচ্ছে প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি। এখানে এই বৈজ্ঞানিক আরোহে প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতির সম্পর্ক থাকে। এর পরবর্তী বৈশিষ্ট্য কি? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির কার্যকারণ নীতির উপর নির্ভর করবে। কার্যকারণ নীতির উপর নির্ভর। কার্যকারণ নীতি কি? যেখানে কার্য থাকবে এবং কার্য এবং কারণের মধ্যে যে আবশ্যিক সম্পর্ক, এটা হলো কার্যকারণ নিয়ম। এই কার্যকারণ সম্পর্কের সাথে বিজ্ঞানের আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। যেখানে কার্যকারণ সম্পর্ক নিয়ে বিজ্ঞান, সেখানে কোনো কথা বলে না, কোনো ভৌতিক আজগুবি বিষয় নিয়ে বিজ্ঞান কোনো গবেষণা করে না। বিজ্ঞান সবসময় কার্য এবং কারণের মধ্যে সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করে। যেখানে কার্য সংগঠিত থাকে সেখানে কারণ আবিষ্কারের চেষ্টা করে, যেখানে কারণ থাকে সেখানে কারণের দ্বারা কী কার্য সংগঠিত হতে পারে এটা নিয়ে গবেষণা করে। বিজ্ঞানের যাবতীয় গবেষণা সবই এই কার্যকারণ সম্পর্কের সাথে। আজকের এই ক্লাস থেকে আমরা সম্ভাব্য কী প্রশ্ন হতে পারে সেটা একটু খেয়াল করি। তোমরা এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা দেখবে যে স্লাইডের ভেতরে আছে, যা সেগুলো একটু খেয়াল করার বিষয়। এখানে কি কি প্রশ্ন হতে পারে? 1 নম্বর প্রশ্ন দেখো, আরোহ কি? আরোহ কত প্রকার ও কি কি? এরকম প্রশ্ন হতে পারে। আরোহের প্রাণ কি? আরোহের ভিত্তি কি? আমরা স্লাইডে পড়েছি আরোহের প্রাণ, আরোহমূলক লম্ফ। আরোহের ভিত্তি কি? আরোহমূলক লম্ফ পড়েছি। আরোহ কত প্রকার এটা কিন্তু আমরা পেয়েছি। আরোহ 2 প্রকার, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, এর পেয়েছি। প্রকৃত আরোহ কি কাকে বলে? প্রকৃত আরোহ কি? যে আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে সেটাকে বলা হচ্ছে প্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করা যায়? পেয়েছি আমরা 3 ভাগে ভাগ করা যায়। বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্যানুমান। বৈজ্ঞানিক আরোহ কি? বৈজ্ঞানিক আরোহের মধ্যে কিন্তু কয়েকটি বিষয় আছে, কয়টি বিষয় জড়িত, এরকম প্রশ্ন হতে পারে। স্লাইডের মধ্যে তোমরা খেয়াল করেছো কিনা? বৈজ্ঞানিক আরোহের মধ্যে কী কী বিষয় জড়িত? প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি থাকবে, কার্যকারণ নিয়ম থাকবে, সেখানে অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করা হবে দৃষ্টান্তগুলোকে, তারপরে যে সিদ্ধান্ত হবে সেটা সার্বিক হবে এবং সংশ্লেষক মানে কি নতুন তথ্য দিবে, তাহলে সেটাকে বৈজ্ঞানিক আরোহ বলা যাবে। হ্যাঁ। অবৈজ্ঞানিক আরোহ কি? অবৈজ্ঞানিক আরোহ যে কার্যকর নিয়ম নাই, শুধুমাত্র প্রাকৃতিক নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করে যখন আরোহ মূলক সিদ্ধান্ত নেওয়া হবে তখন সেটাকে অবৈজ্ঞানিক আরোহ বলা হবে। সাদৃশ্যানুমান কি? তারপরে পরবর্তী প্রশ্ন হতে পারে বৈজ্ঞানিক আরোহ কাকে বলে? বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো লেখো। আমরা তো এই বিষয়গুলো এখানে পেয়েছি, তাই না? এই যে পরিশ্রমগুলো তখনই সার্থক হবে যখন তোমরা এগুলো ভালো মতো পড়বে, ভালো মতো শিখবে, ভালো মতো জানবে। এই ক্লাসগুলো তৈরি করা, ক্লাসগুলো আপলোড দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো ছাত্রছাত্রীদের কল্যাণ, ছাত্রছাত্রীদের মঙ্গল। যদি ছেলেমেয়েরা এগুলোকে অনুসরণ না করে তাহলে পরিশ্রম পুরোটাই বৃথা। তো আশা করি তোমরা আমাদের পরিশ্রম সফল করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, যে যেখানে থাকো, যে অবস্থা থাকো, পড়াশোনাটাকে চালিয়ে নিবে, নিজের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়গুলোর সাথে সবসময় নিজেকে সংযুক্ত রাখবে, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে, এই প্রত্যাশাই সবসময় করি। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থেকো সবাই, ধন্যবাদ তোমাদেরকে।